কুমড়ি তেগুড়িয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সম্পর্কে যে তাদের দুর্নীতি কুমড়ি তেগুড়িয়া ফাজিল মাদ্রাসার দীর্ঘ 24 বছর থেকে মাদ্রাসার বিভিন্ন টাকা জমি জমা দিয়ে আত্মসাৎ করে কমিটি এবং শিক্ষকরা খেয়েছে সে সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর এই মাদ্রাসা নিয়ে কথা বলায় আমাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে, আমি নাকি মাদ্রাসায় গিয়ে চাঁদা দাবি করেছি। তো সকল রহস্য একদিন উদ্ঘাটন হবে, আজকে আপনাদেরকে এই মাদ্রাসা সম্পর্কে বলছি। তো আমাদের কুমড়ি তেগুড়িয়া ফাজিল মাদ্রাসাটি 1946 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাকালে এলাকাবাসী এবং আশেপাশের অত্র এলাকার অনেক লোকজন মিলে টাকা দিয়ে কেউ জমি দিয়ে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করে। 2000 সনে মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রব মারা যাওয়ার পর এলাকার কিছু সিন্ডিকেট, এলাকার যারা আছে সিন্ডিকেট লোক, তারা মিলে এই মাদ্রাসার কমিটির দায়িত্ব পেয়ে একজন ভারপ্রাপ্ত বসিয়ে দীর্ঘ 24 বছর ধরে তারা বিভিন্নভাবে এই মাদ্রাসার ক্ষতি করে আসছে। ক্ষতির মধ্যে হলো মাদ্রাসার ভিতরে ছিল প্রায় 10-12 বিঘা জমি, তা থেকে 8 একর 8 বিঘা 83% জমি বিভিন্ন জায়গায় বিক্রি করে টাকাগুলো আত্মসাৎ করে খেয়ে নেয় এবং এগুলোর কোনো হিসাব তারা দিতে পারে না। তাছাড়া মাদ্রাসার যে প্রিন্সিপাল নিয়োগ দিয়েছিল, এই প্রিন্সিপাল এবং কমিটিরা মিলে 5-6 জন শিক্ষক নিয়োগ দেয় এবং তাদের কাছ থেকে যে যেরকম পাই 10 লাখ 12 লাখ 15 লাখ করে টাকা নিয়ে প্রায় 60-70 লাখ টাকার মতো তারা নিয়োগ বাণিজ্য করে এগুলো খেয়ে শেষ করে ফেলেছে এবং মাদ্রাসা কোনো উন্নয়ন করে নাই। তো মাদ্রাসার যে শিক্ষার্থী নাই, একজনও শিক্ষার্থী নাই, মানে শিক্ষার্থী নেই বললেই চলে। কোনোদিন 4 জন 5 জন, কোনোদিন 6-7 জন এরকম করে শিক্ষার্থী আছে ক্লাস 1 থেকে ফাজিল পর্যন্ত। তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটিতে। মাত্র একজন শিক্ষার্থী, সে এসে মাদ্রাসার দরজা খুলছে, তার কাছে একটু শুনি। 10:30। এই শোনো, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি তালা খুলতেছ ঘরের? তুমি কে? শিক্ষার্থী? তোর নাম কি? কয়জন আইসে আজকে মাদ্রাসাতে? তুমি একলাই? আর কোনো শিক্ষার্থী নাই? কালকে কয়জন আইছিল? হ্যাঁ, 5 জন। এই তুমি, তোমার নাম কি বললা? তুমি তালা খুলতেছ কে? স্টাফ নাই, লোক নাই? তো আপনারা দেখতে পেলেন যে মাদ্রাসার শিক্ষার্থী নেই বললেই চলে। তো এখন মাদ্রাসার ভূ দখলের বিষয়টা বলি। তো মাদ্রাসায় আমাদের কুমড়ি তেগুড়িয়া ফাজিল মাদ্রাসার যে এই মাদ্রাসার ভেতরে অনেক দোকানপাট উঠেছে, যেগুলা মাদ্রাসার ঘরের ভেতরে দোকানপাট। এগুলা যারা যাদের বাপদাদারা জমি দিয়েছিল মাদ্রাসায় উন্নতির জন্য, আর মাদ্রাসা বিধ্বস্ত হয়ে যাওয়ায় তারা এই মাদ্রাসায় একটা কর্মসংস্থানের সুযোগ নিয়েছে। এগুলো থাকবে না, মাদ্রাসার পরিস্থিতি সুন্দর হলে, সুষ্ঠু ব্যবস্থা হলে তারা দোকান উঠিয়ে নেবে, তাদের এই বিষয়ে কোনো নেই। কিন্তু এছাড়াও মাদ্রাসার অনেক জমির ভিতরে অনেকে ঘর তুলে রাখছে, অনেকে মাদ্রাসার একটা নির্দিষ্ট অংশ জমিন নিজের ইচ্ছে মতো ভাবে দখল করে খাচ্ছে। আর এই মাদ্রাসার দুর্নীতি থামানোর জন্য আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর আমি একটা অবস্থান কর্মসূচির ডাক দেই। তো অবস্থান কর্মসূচিতে আমি আমার এলাকার গ্রুপে লেখালেখি করি। এখানে 135+ শিক্ষিত সদস্য এবং শিক্ষার্থীরা আছে। তো এখানে কি লিখি দেখেন আপনারা। আনিস যে আন্দোলনে ডাক দিয়েছে তা মাদ্রাসার জন্য, সেটা যেটা করতে যাচ্ছে, তাদের যে মূল উদ্দেশ্য বা শর্ত, এটা যদি বাস্তবায়ন হয় বা সফল হয় আমাদের এলাকার জন্য এটা কি ভালো হবে নাকি খারাপ। তো তাদের পরবর্তীতে সবাই লেখছে ভালো, সোহাগ লেখছে ভালো, নয়ন লেখছে আবার সবার মতামত চাই, সোহান লেখছে ভালো, সোহাগ কাকাও ভালো লেখছে, রাব্রিয়েক দিছে, আমি মনে করি ভালো হবে, 100% ভালো, ভালো ভালো সবাই উত্তর দিয়েন। তারপরে বিভিন্ন লেখালেখি শুরু করছে, হ্যাঁ ভালো হবে, ভালো হবে, কাজটা ভালো হবে। তো এই সময় কিছু লোকজন আমাকে বলে যে এই এই অবস্থান কর্মসূচি ডাক দেওয়ার আগে তুমি এলাকার লোকদের কাছে পরামর্শ নাও। তো আমি এলাকার যারা ভালো, যারা কমিটির সাথে সম্পৃক্ত না, কমিটি তো কখনোই চাবে না যে এই মাদ্রাসা নিয়ে অবস্থান কর্মসূচি ডাক দিক, তাদের এই এই দীর্ঘদিনের যে আত্মসাৎ করা টাকা এবং তারা জবাবদিহিতামূলক ব্যবস্থায় আসবে, তারা তো এটা কখনোই চাবে না। যার ফলে এলাকার কিছু লোককে আমি অবস্থান কর্মসূচি ডাক দিই এবং সকালের মতামত নিয়ে ডাক দেওয়ার পর অনেকেই এলাকার লোকজনকে আসতে দেয় না, যে এখানে আসা যাবে না, গেলে মামলা হয়ে যাবে, বিভিন্ন ধরনের চাঁদাবাদের মামলা হবে। অনেক এলাকার অনেক পোলাপান আসে না, তো কিছু ছোটখাটো পোলাপান আসছিল, তাদেরকে নিয়ে ছোটখাটো একটা অবস্থান কর্মসূচি ডাক দিয়েছিলাম। তারপরে দেখা গেল কি, বললো মামলা হয়ে গেছে আনিসের নামে, এটা 29 তারিখে। তো আমি গেলাম শেরপুর থানাতে, ওসির সাথে কথা বললাম, দেখি না আসলে কোনো মামলা হয় নাই। পরবর্তীতে আমি বাড়িতে এসে পড়ি সবাই বলি এখানে মামলা হয় নাই, তাদেরকে ভয় দেখানো হয়েছে, আপনারা সবাই সবার জায়গা থেকে আন্দোলনে আবার অংশ নিন।
কিন্তু তারা কি করলো, আবার তারা বলা শুরু করলো মামলা হবে, বিভিন্ন ধরনের কথাবার্তা, যার ফলে আমি আমার এলাকায় মাইকিং করে আশেপাশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী, শেরপুর জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী এবং আমার স্বেচ্ছাসেবক টিমদেরকে নিয়ে একটা রেড দিতে চাইছিলাম, যে রেড দিয়ে এই বিষয়গুলো ডিসি স্যারকে জানাবো। কিন্তু তারা কি করলো, এই মুহূর্তে তারা একটা গন্ডগোলের পরিবেশ আগে থেকে পাকানোর চেষ্টা করছিল, যার ফলে আমাদের সব অবস্থান কর্মসূচি শেষ হওয়ার ফলে আমরা লাস্টের দিকে যখন এসে ডিসি স্যারকে স্মারকলিপি জমা দিব, এই টাইমে এই মাদ্রাসার কমিটির ছেলে, একটা হলো সিয়াম আর একটা হলো জিয়াম, একটা হলো জিয়াম আর তার বড় ভাই, এরা দুইজনে মিলে আমাদের উপরে একটা আতর্কিত হামলা করলো, যাতে আমরা এটা জমা না দিতে পারি। তো আতর্কিত হামলার দৃশ্যটা আপনারা দেখুন। এটা হচ্ছে জিয়াম, যে আমাকে ধরলো, আব্বাকে, আমার বাবাকে ধরলো, এবং এটা হলো জিয়ামের বড় ভাই, যে আমাকে ধরলো। তো একটা আতর্কিত পরিবেশ সৃষ্টি হওয়ার পর আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বাদ দিলাম এবং আমরা বাড়িতে সুষ্ঠুভাবে অবস্থান নিলাম। তার পরবর্তীতে আমাকে থামিয়ে রাখার জন্য তারা একটা নিউজ করলো যে ভুয়া সমন্বয়ক সেজে 2 তারিখে মাদ্রাসায় যাওয়া যাবে। কিন্তু পরবর্তীতে এই রিপোর্টটি ভুয়া বলে গণ্য হয়, কেননা তারা এই দুর্নীতির অপকর্মকে অপকর্মের বিরুদ্ধে আমি রুখে দাঁড়ানোর জন্য আমার বিরুদ্ধে তারা এই ষড়যন্ত্রমূলক একটা ঘটনা ঘটিয়েছিল এবং আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ এবং এই নিউজ করেছিল। তো এখন তাদের যে এই চিন্তাধারা, তাদের যে পরিবেশ, এই সম্পর্কে কি করা যায় এবং কি বলা যায়, এখন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সকলেই কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।